প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে। আমি 100% গ্যারান্টি বলছি, তুমি শুধু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা শিখবে না, তুমি নিজে শিখে তোমার বাড়ির ছোটো ছোটো ভাই বোনেদের ছেলে মেয়েদের তুমি নিজেই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা শেখাতে পারবে। So, hello everyone, welcome to my channel All English in One. Today I will discuss about present indefinite tense very easily. So let's start. Present indefinite tense বা সাধারণ বর্তমানকাল, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা ঘটে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। একটা উদাহরণ, যেমন আমি ছবি আঁকি, এই ছবি আঁকার কাজটা বর্তমানকালে হয় বোঝাচ্ছে। বর্তমানকালে কোনো কাজ স্বাভাবিকভাবে হয়, নর্মালি হয় এরকম ধরে নিতে হবে, কোনো ডিপে ভাবার দরকার নেই। বর্তমানকালে কাজটা হয় এরকম বোঝালে, কোনো কাজ অভ্যাসগত বোঝালে। মা রান্না করেন, মনে মনে আমরা ভেবে নেব যে মা প্রত্যেক দিন রান্না করেন, এটা অভ্যাসগত কাজ। রীতা ছবি আঁকে, এই ছবি আঁকার কাজটা রীতা প্রত্যেক দিন করে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজ এরকম ধরে নিতে হবে যে অভ্যাসগত কাজ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য হয়। তারা ফুল তোলে, এই যে ফুল তোলার কাজটা অভ্যাসগত কাজ ধরে নিতে হবে, মনে মনে ভেবে নিতে হবে যে ফুল তোলে, তারা প্রত্যেক দিন ফুল তোলে। সে স্নান করে পুকুরে, এটা মনে মনে ভেবে নিতে হবে যে সে প্রত্যেক দিন পুকুরে স্নান করে, সে টিউবওয়েলে স্নান করে না। সে চিঠি লেখে, এই যে চিঠি লেখার কাজটা এটা অভ্যাসগত কাজ, প্রত্যেক দিন সে চিঠি লেখে, এটা ধরে নিতে হবে যে এটা অভ্যাসগত কাজ বোঝালে। তাহলে আমরা ধরে নেব অভ্যাসগত কোনো কাজ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য হয়। আর চিরন্তন সত্য কোনো যদি বাক্য থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য হয়। চিরন্তন সত্য বলতে সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই সমস্ত বাক্যগুলো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এই ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বাক্য থাকলে সেটাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হয়। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কোনো কাজ বোঝালে সেটাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য হয়। আমি ভাত খাই, এই ভাত খাওয়ার কাজটা প্রত্যেক দিন হয় এটা ধরে নিতে হবে, মনে মনে ভেবে নিতে হবে যেটা নর্মালি হয়, কোনো ডিপে ভাবার দরকার নেই। সাধারণভাবে কাজটা হয়, বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা ঘটে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। সে চিঠি লেখে, এই চিঠি লেখার কাজটা স্বাভাবিকভাবে হয় বর্তমানকালে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। সে প্রত্যেক দিন চিঠি লেখে, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ধরে নিতে হবে, মনে মনে ভেবে নিতে হবে যে এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট আছে, অভ্যাসগত কাজ। চিঠি লেখার কাজটা তার অভ্যাসগত, প্রত্যেক দিন চিঠি লেখে। তারা মাছ ধরে, তারা প্রত্যেক দিন মাছ ধরে এরকম মনে মনে ভেবে নিতে হবে। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ছাড়া পশ্চিম দিকে কখনো ওঠে না, আর এটা চিরন্তন সত্য। সূর্য গতকাল পূর্ব দিকে উঠেছিল এরকম বাক্য হয় না, যেহেতু এটা চিরন্তন সত্য বাক্য, তাহলে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কোনো কাজ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য হয়। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা সত্য, চিরন্তন সত্য, অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট। অভ্যাসগত কোনো কাজ বোঝালে সে বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য হয়, আর চিরন্তন সত্য বাক্য হয়। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বাক্যগুলোও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্যের মধ্যে পড়ে। আমি চিঠি লিখি, আমি চিঠি লিখি, আমি চিঠি লিখি, এই চিঠি লেখার কাজটা আমি করছি, আর এটা অভ্যাসগত ধরে নিতে হবে। চিঠি লেখার কাজটা যেন অভ্যাস, প্রত্যেক দিন সে চিঠি লেখে, এই অভ্যাসগত কোনো কাজ থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য হয়। তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, ফুটবল খেলাটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, প্রত্যেক দিন তারা ফুটবল খেলে এরকম মনে মনে ভেবে নিতে হবে, নর্মালি তারা খেলে, বেশি ডিপে ভাবার দরকার নেই। এই অভ্যাসগত কাজ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বাক্য হয়। মা রান্না করেন, মা রান্না করেন বা মা রান্না করে, মা প্রত্যেক দিন রান্না করে, মনে মনে ভেবে নিতে হবে যেটা অভ্যাসগত কাজ। সে ইংরাজি পড়ে, সে ইংরাজি পড়ে, ইংরাজি পড়াটা তার অভ্যাসগত কাজ, প্রত্যেক দিন সে ইংরাজি পড়ে, এটা মনে মনে ভেবে নিতে হবে।
তাহলে এরকম অভ্যাসগত কাজ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্য হয়। আর ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বাক্যগুলোও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্য হয়। সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য বাক্য। সূর্য পূর্ব দিকে ছাড়া পশ্চিম দিকে কখনো ওঠে না। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটাও চিরন্তন সত্য বাক্য আছে। ইউনিভার্সাল ট্রুথ বাক্য, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্য হয়। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ সার্বজনীন সত্য বা চিরন্তন সত্য বাক্য হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্য হয়, এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কোনো কাজ বোঝালে সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য হয়। তাহলে আমি চিঠি লিখি ইংরেজি কী হবে? ছাত্রছাত্রীরা ভুলে প্রথমে কি লিখে? আই আছে, আই লিখে দিল। আমি আছি, আই লিখে দিল। তারপর চিঠি ইংরেজি লেটার, LETTER, লেটার। আর লিখি ইংরেজি রাইট, WRITE, রাইট, ফুল স্টপ। আই লেটার রাইট। ছাত্রছাত্রীরা এটা লিখে ফেলে ভুলে, কিন্তু বাক্যটা সম্পূর্ণ ভুল, রং। বাক্যটা সম্পূর্ণ রং, এরকম হবে না। ইংরেজি বাক্যে ট্রান্সলেট করতে হলে আমাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, SVO, এই রুলটা আমাকে ফলো করতে হবে, এই সূত্রটা ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট বসবে ইংরেজি বাক্যে, তারপর ভার্ব বা ক্রিয়াপদ বসবে, তারপর অবজেক্ট বসবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইংরেজি বাক্যে ট্রান্সলেট করতে হলে প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আইটা এখানে সাবজেক্ট। তাহলে বাক্যের মধ্যে আমি চিঠি লিখি, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা বুঝবো কী করে? আমি চিঠি লিখি, আমি একটা শব্দ, চিঠি একটা শব্দ, লেখি একটা শব্দ, তিনটে শব্দ আছে। কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট বুঝবো কী করে? আমরা জানি বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। এই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হয় সাবজেক্ট। লেখি আছে, বাংলা বাক্যের শেষে লেখি ভার্ব আছে, এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব? চিঠি লেখি, আমি চিঠি লেখি, কে চিঠি লেখে? আমি। তাহলে আমিটা এখানে সাবজেক্ট, উত্তরটা পাওয়া গেল আমি। আমিটা এখানে সাবজেক্ট বা কর্তা। এবার আমরা তো জানি বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, ভার্ব আছে। এবার অবজেক্ট কোনটা বুঝবো কী করে? এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো অবজেক্ট বা কর্ম। বাংলা বাক্যের শেষে ভার্ব আছে, লেখি আছে, লেখিকে কি দিয়ে প্রশ্ন করব? কি লিখি? উত্তর হবে চিঠি। এই চিঠিটা অবজেক্ট বা কর্ম। এবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পাওয়া গেল, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার ইংরেজি বাক্যে ট্রান্সলেট করতে হলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর ভার্ব লিখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এই অবজেক্টে লিখতে হবে। তাহলে এটাকে ট্রান্সলেট করলে হয়, তাহলে আমি ইংরেজি প্রথমে কী লিখবো? আই। তারপর ভার্ব বা ক্রিয়াপদ দিতে হবে। লিখি ইংরেজি রাইট, WRITE, আই রাইট। আর শেষে অবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্ট হয়ে গেল আই, ভার্ব হয়ে গেল রাইট, আর শেষে অবজেক্ট দিতে হবে। অবজেক্ট কী আছে? চিঠি। তাহলে চিঠি ইংরেজি লেটার বসিয়ে দেবো, LETTER, শেষে ফুল স্টপ। আই রাইট লেটার, আমি চিঠি লিখি। পরে বাক্য আছে তারা ফুটবল খেলে। তাহলে তারাটা এখানে সাবজেক্ট বা কর্তা, ফুটবলটা অবজেক্ট, আর খেলাটা ভার্ব। তাহলে SVO এই সূত্র অনুসারে আমরা লিখে যাব, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, অবজেক্ট। তাহলে সাবজেক্টটা তারা আছে, তারা ইংরেজি দে লিখে দেবো, দে। তারপর ভার্ব কী আছে? খেলে আছে, খেলা ইংরেজি, খেলা ইংরেজি প্লে, PLAY, দে প্লে। এবার অবজেক্ট দিতে হবে। সাবজেক্ট হয়ে গেছে দে, ভার্ব হয়ে গেছে প্লে। এবার অবজেক্ট দেবো, অবজেক্ট কী আছে? ফুটবল, ফুটবল ইংরেজি লিখে দেবো দে প্লে ফুটবল, FTTBALL, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। পরে বাক্য আছে মা রান্না করেন। তাহলে মাটা এখানে সাবজেক্ট, রান্নাটা, রান্না করা ইংরেজি একসাথে, রান্না করেন এটা ভার্ব, অবজেক্ট নেই এখানে। তাহলে মা ইংরেজি মাদার, MOTHER, মাদার। রান্না করা ইংরেজি কুক, COOK। কুক দেবো না কুকস দেবো? কুকস হবে, মাদার কুকস, মা
রান্না করেন। এবার কুকস হলো কেন? কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস দিতে হয়। এই ভার্বের শেষে এস দিতে হবে, কুকের শেষে এস দিতে হবে। এবার থার্ড পারসন সিঙ্গুলার কি? থার্ড পারসন সিঙ্গুলার বলতে প্রথমে তাহলে পার্সন সম্বন্ধে জেনে নেই। পার্সন মানে ব্যক্তি বা বস্তু। এবার এই পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন প্রথম পুরুষ। এর উদাহরণগুলো আছে আমি আমরা, আই উই, এই দুটো হলো ফার্স্ট পার্সন। ইউ তুমি তোমরা, এই দুটো হলো সেকেন্ড পার্সন। এছাড়া পৃথিবীতে আর কোনো ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন নেই। আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন। আর আমি আমরা তুমি তোমরা এই 4টিকে বাদ দিলে পৃথিবীতে আর যা কিছু আছে, যা কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি সবই থার্ড পার্সন। হি সে থার্ড পার্সন, সি থার্ড পার্সন, দে তারা থার্ড পার্সন, ইট থার্ড পার্সন। সহজভাবে বলতে গেলে আমি আমরা, আই উই, এই ফার্স্ট পার্সন বাদ দিলে, ইউ তুমি তোমরা এই সেকেন্ড পার্সন বাদ দিলে, অর্থাৎ আমি আমরা আর তুমি তোমরা এই 4টিকে বাদ দিলে পৃথিবীতে আর যা কিছু আছে সবই থার্ড পার্সন। চেয়ার, বই, খাতা, টেবিল, যা কিছু, গাছ, সব কিছু, ফ্যান, লাইট, সব কিছু থার্ড পার্সন। এবার থার্ড পার্সন এবং সংখ্যায় যদি একটা হয়, সংখ্যায় একটা সিঙ্গুলার নাম্বার। এবার নাম্বারের ব্যাপারটা যাচ্ছি। নাম্বার কি? নাম্বার মানে বচন বা সংখ্যা। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার এক বচন, অর্থাৎ যে কোনো জিনিস সংখ্যায় একটা বোঝালে সিঙ্গুলার নাম্বার হয় বা এক বচন হয়। আর প্লুরাল নাম্বার বহু বচন, অর্থাৎ যে কোনো জিনিস সংখ্যায় একের বেশি বোঝাবে তাহলে সেটা প্লুরাল নাম্বার বা বহু বচন হয়। সিঙ্গুলার নাম্বারের উদাহরণগুলো আছে আই মানে আমি মানে সংখ্যায় একজন, তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার। হি সে, সেটাও সংখ্যায় একজন, সে সংখ্যায় একজন, তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার। সি মেয়েকে বোঝাচ্ছে, সি মানে সে একটা মেয়েকে বোঝাচ্ছে, এও সংখ্যায় একজন, তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার। বুক একটা বইকে বোঝাচ্ছে, তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার বা এক বচন। পেন একটা পেনকে বোঝাচ্ছে, তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার বা এক বচন। কাউ গরু একটা গরুকে বোঝাচ্ছে, তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার বা এক বচন। ডগ কুকুর একটা কুকুরকে বোঝাচ্ছে, তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার বা এক বচন। এবার প্লুরাল নাম্বার বা বহু বচন। উই মানে আমরা, একের বেশি। আমরা মানে কি? একের বেশি। আমি তুমি সে আমরা, একের বেশি, এই জন্য এটা প্লুরাল নাম্বার বা বহু বচন। দে তারা, যদু মধু রীতা সীতা গীতা, তারা সংখ্যায় অনেকে, একের বেশি, তাই জন্য এটা বহু বচন। পেন্স কলমগুলি একের বেশি আছে, তাই জন্য প্লুরাল নাম্বার বা বহু বচন। বুকস বইগুলি, একের বেশি বই, তাই জন্য প্লুরাল নাম্বার বা বহু বচন। ডগস কুকুরগুলি, একের বেশি কুকুর, তাই জন্য এটা প্লুরাল নাম্বার বা বহু বচন হচ্ছে। এবার এই যে মাদার কুকস হলো, বলছে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ এই সাবজেক্ট বা কর্তা মাদার মা, এইটা যদি থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার সংখ্যা একটা হতে হবে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে থার্ড পারসনগুলো কারা? আমি আমরা তুমি তোমরা, এই 4টিকে বাদ দিলে পৃথিবীতে যা কিছু আছে থার্ড পারসন। তাহলে মাদার তো আমি আমরা তুমি তোমরা বাদে মা, মানে থার্ড পারসন এবং সংখ্যায় একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে মা, তাই জন্য ভার্বের শেষে এস যোগ হবে। মাদার কুকস মা রান্না করেন। পরে সে ইংরাজি পড়ে, তাহলে সেটা এখানে সাবজেক্ট, ইংরেজিটা এখানে অবজেক্ট, আর পরেটা ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে ইংরেজি বাক্যে প্রথমে আমরা সাবজেক্ট লিখব এস ভিও, এই সূত্র ফলো করব। প্রথমে সাবজেক্ট লিখব সে ইংরেজি হি, এবার ভার্ব বা ক্রিয়াপদ কী আছে? রিড মানে পড়া, রিড লিখবো না রিডস লিখবো, কেন কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। আমি আমরা তুমি তোমরা এই 4টিকে বাদ দিলে হি পড়ছে, তাহলে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সংখ্যায় একটা আছে, তাই জন্য ভার্বের শেষে এস দেবো, হি রিডস। এবার অবজেক্ট কী আছে? ইংলিশ লিখে দেবো, ইংলিশটা বড় হাতের অক্ষরে লিখলে ভালো, ENGLISH, সে ইংরাজি পড়ে। পরে বাক্য আছে সূর্য পূর্ব দিকে ওঠে, ইউনিভার্সাল ট্রুথ বাক্য আছে, চিরন্তন সত্য বাক্য, সূর্য পূর্ব দিকেই ওঠে, সূর্য পূর্ব দিকে ছাড়া কখনো পশ্চিম দিকে উঠবেও না।
আর অতীতে সূর্য পূর্ব দিকে উঠেছিল, পরশু উঠবে না বা আজকে উঠবে না এরকম না, চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকেই ওঠে, সবসময় পূর্ব দিকেই উঠবে। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, ওঠেটা ভার্ব বা ক্রিয়াপদ, আর পূর্ব দিকেটা অবজেক্ট, আদার্স বা অবজেক্ট। তাহলে সূর্যটা ইংরেজি সান, দি সান লিখলে ভালো। আর দি সান কখন লিখবো, দি কখন লিখবো, এন দি, দিটা তখন লিখবো যখন যে কোনো জিনিস শুনতে ভালো লাগবে, তার আগে দিটা দেব। দি সান, সূর্য। তাছাড়া পৃথিবীতে যে কোনো জিনিস একটা থাকলে তার আগে তো দি দিতেই হয়, সূর্য পৃথিবীতে একটা আছে, অতএব দি দিতেই হবে। দ্য সান। এবার ভার্ব বাকি আবার ওঠে, ওঠে ইংরেজি রাইজ, RISE, রাইজ মানে ওঠা, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার আছে সূর্য, আমি আমরা তুমি তোমরা বাদে সূর্য থার্ড পারসন এবং সংখ্যা একটা আছে, তাহলে ভার্বের শেষে এস বা এস দিতে হবে, এস দিতে হবে, রাইজেস, দ্য সান রাইজেস। এবার পূর্ব দিকে, ইন দ্য ইস্ট, ইন প্রিপোজিশনটা দিতে হবে বাক্য জোড়ার ক্ষেত্রে, ইন দ্য ইস্ট, পূর্ব দিকে, ইস্টটা ও বড় হাতের অক্ষরে লিখলে ভালো, পূর্ব দিকে একটা দিকের নাম বোঝাচ্ছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। পরের বাক্য আছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে পৃথিবীটা এখানে সাবজেক্ট, ঘোরেটা ভার্ব, আর এটা অবজেক্ট, সূর্যের চারিদিকে অবজেক্ট বা আদার্স। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে সাবজেক্ট প্রথমে লিখবো যে SVO, এই সূত্র অনুসারে পৃথিবী ইংরেজি দ্য আর্থ, পৃথিবী। বাক্যটা নিচে লিখবো, এখানে ধরবে না। পৃথিবী ইংরেজি দ্য আর্থ, এবার ঘোরে ইংরেজি, এবার তো ভার্ব দিতে হবে, সাবজেক্ট হয়ে গেছে, এবার ভার্ব দেবো। ঘোরা ইংরেজি মুভস, MOVES, দ্য আর্থ মুভস। এবার কার চারদিকে, সূর্যের চারদিকে, রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্যের চারদিকে ঘোরে, চারিদিকে ইংরেজি রাউন্ড, রাউন্ড দ্য সানটা দিলে বড় হাতের ভালো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আমরা নিজেরাই লিখতে পারবো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা ঘটে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সেটা লিখবো এবারে। বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা ঘটে, হয় বা ঘটে এরকম বোঝালে ভার্ব এর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। ভার্ব এর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। এবার চেনার উপায়ও আমাকে মুখস্থ করতে হবে না, বা বাক্য গঠনের নিয়মও আমাকে মুখস্থ করতে হবে না। যদি আমরা এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকাল, এই ইংরাজির নামটা বাংলা যদি আমরা মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে, অথবা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চেনার উপায়, অথবা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য গঠনের নিয়ম আমাকে মুখস্থ করতে হবে না, আমি নিজের থেকেই লিখতে পারবো, বা নিজের থেকেই আমি সংজ্ঞাটা তৈরি করতে পারবো, বা অন্যকে পড়াতে পারবো, বাড়ির ছোট ছোট ভাই বোনেদের, ছেলে মেয়েদের নিজে পড়াতে পারবো যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাংলাটা হলো সাধারণ বর্তমানকাল, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা ঘটে তাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলে। এখানে যতগুলো কাজ আছে, আমি চিঠি লিখি, তারা ফুটবল খেলে, মা রান্না করেন, সে ইংরাজি পড়ে, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, বর্তমানকালে কাজগুলো সাধারণভাবে হয়। যতগুলো উদাহরণ আছে এরকম বোঝাচ্ছে, এবং কিছু কিছু উদাহরণ আছে চিরন্তন সত্য বাক্য আছে, সূর্য পূর্ব দিকে ওঠে,
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ এই যে বর্তমানকালে সাধারণভাবে হয় কথাটা আমি ওই নামের মধ্যেই পাচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাধারণ বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে বাক্য গঠনের নিয়মও আমাকে মুখস্থ করার দরকার নেই, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায় আমাকে মুখস্থ করার দরকার নেই। শুধু এর নামটা, ইংরেজির নামটা যে সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলাটা সাধারণ বর্তমানকাল, এটা মুখস্থ রাখলেই যথেষ্ট। তাহলে এবার রুলটা লিখব, এটা মুছে দিচ্ছি। রুলটা লিখব, রুল বা সূত্রটা আর কি। রুলটা কি, প্রথমে কি লিখেছি, সূত্র বা রুল। প্রথমে কি লিখেছি, প্রথমে সাবজেক্ট বা কর্তা, এই যে এস, সাবজেক্ট বা কর্তা, এস লিখলাম সাবজেক্ট। তারপর ভার্ব বা ক্রিয়াপদ, এই যে ভি, সে ইংরেজি পড়ে, এখানে ভি, সাবজেক্ট ভার্ব। V1 লিখলে ভালো, ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ভার্বের 5টা ফর্ম, V1, V2, V3, V4, V5। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ভার্বের 5টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 মানে ভার্বের শেষে ING, আর V5 ভার্বের শেষে S বা ES যোগ। ভার্বের 5টা ফর্ম। তাহলে এটা V1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে V1 দিতে হয়, এবং কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে S বা ES দিতে হয়। তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস, এবার কি অবজেক্ট দিতে হয়, সাবজেক্ট হয়েছে, তারপর ভার্ব হয়েছে, সাবজেক্ট হয়েছে দি আর্থ, তারপর ভার্ব হয়েছে মুভস, ভার্ব হয়ে গেল, তারপর অবজেক্ট, ব্যাস এটাই রুল, এটাই সূত্র। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর V1 বসবে, তারপর অবজেক্ট বসবে। তাহলে চেনার উপায়ও আমাকে মুখস্থ করতে হবে না, বাক্য গঠনের নিয়মও মুখস্থ করতে হবে না, শুধু নামটা মনে রাখলে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলাটা হলো সাধারণ বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা ঘটে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর তার উদাহরণগুলো হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কাজ বোঝাবে, আর ইউনিভার্সাল ট্রুথ কিছু বাক্য হবে, চিরন্তন সত্য কিছু বাক্য হবে। ওই বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। এগুলো সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স হলো, সদর্থক বাক্য বা বর্ণনামূলক বাক্যের ট্রান্সলেট হলো, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করালো। কিন্তু নেগেটিভ সেন্টেন্স বা নাসূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসাসূচক বাক্য, এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসা নাসূচক বাক্য, সেগুলো কিন্তু আলাদা আবার ভিডিও দেবো, আলাদা ক্লাস দেবো।